মায়া ও মৌ দুই বোন, কিন্তু মৌ একদম পছন্দ করতো না মায়াকে। মায়া, এই মায়া, কোথায় তুই? কত বেলা হয়ে গেল, এখন আমার চা নিয়ে এলি না? এই তো দিদি, তোর চা নিয়ে এসেছি। তোকে না বলেছি আমি ঘুম থেকে উঠলেই আমার জন্য চা করে আনবি? আসলে দিদি, রান্নাঘরে কাজ করছিলাম তো, তাই জন্য। হ্যাঁ হ্যাঁ, রান্নাঘরেই তো তোর কাজ থাকবে। আমার মতো সুন্দরী তো না যে তোকে কেউ বিয়ে করে মস্ত বড় বাড়িতে নিয়ে গিয়ে রাখবে। তুই বরং আমার সাথেই যাস। আমি যেমন সুন্দরী, তাতে নিশ্চয়ই কোনো বড় ঘরেই আমার বিয়ে হবে। এটা বলেই মৌ হাসতে লাগলো। মায়া মৌয়ের চেয়ে কম সুন্দরী, আর এটা নিয়ে মৌ সারাক্ষণ মায়াকে কথা শোনায়। মৌ, একটু বাইরে আয় তো। সারাক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে থাকলে বাড়ির কাজ শিখবি কি করে? মৌ রাগে গজগজ করতে করতে বাইরে এলো। একটু শান্তিতে বসার উপায় নেই। কি হয়েছে, ডাকছো কেন, বলো? মায়া পুকুর ঘাটে গিয়েছে কাপড় ধুতে। তুই বাসনগুলো নিয়ে গিয়ে ধুয়ে আয়। মেয়েটা সেই কখন থেকে একা একা কাজ করছে। কি, আমি এই রোদের মধ্যে পুকুর ঘাটে গিয়ে বাসন মাজবো? আমার এত সুন্দর গায়ের রং নষ্ট হয়ে যাবে না? গায়ের রং দিয়ে কি করবি বলতো? কোনো কাজ যদি না পারিস তাহলে কে বিয়ে করবে তোকে, বল দেখি? মৌ আর কিছু না বলে আবার ঘরে চলে গেল। সন্ধ্যায় ওদের বাবা মহেশ বাড়িতে ফিরে এলো। মায়া, মা কোথায় গেলি রে? এই তো বাবা, বলো, ডাকছো আমায়? হ্যাঁ রে মা, এই দেখ দেখ, তোদের দুই বোনের পছন্দের মিষ্টি নিয়ে এসেছি। যা, গিয়ে মৌকে ডেকে নিয়ে আয় তো। এরপর মৌ আসতেই, বাবা, তুমি মিষ্টি নিয়ে এসেছো আমার জন্য? হ্যাঁ রে মা, শুধু তোর জন্য নয়, তোদের দুই বোনের জন্য নিয়ে এসেছি। এই নে, খেয়ে বল তো মিষ্টিটা কেমন। মৌ পুরো বাক্সটা নিয়ে বসে মিষ্টি খেতে লাগলো। অনেকগুলো মিষ্টি খাওয়ার পরে বলল, আমার জন্য একটু জল এনে দিবি মায়া? গলাটা শুকিয়ে গিয়েছে একেবারে। মায়া কিছু না বলেই জল আনতে গেল। এই সুযোগে মৌ মায়ার জন্য আনা মিষ্টিগুলো সব খেয়ে ফেললো। মায়া ফিরলে বলল, এই যা, তোর মিষ্টিগুলোও তো আমি খেয়ে ফেলেছি মায়া। আচ্ছা, তুই বরং অন্য দিন খাস। এতে মায়ার মন খারাপ হয়ে গেল। ওদের বাবা এটা বুঝতে পেরে বলল, মৌ, তুই এটা একদম ঠিক করিসনি। আমি তো তোদের দুই বোনের জন্যই এনেছি। তুই মন খারাপ করিস না মা, আমি তোর জন্য আবার মিষ্টি নিয়ে আসবো। অনেক রাত হলো, তুই বরং রাতের খাবার দে তো। ঠিক আছে বাবা, তুমি বসো। রাতে খেতে বসে, বাহ, রান্নাটা বেশ সুন্দর হয়েছে তো। কি রান্না করেছে? এটা নিশ্চয় আমার মায়া মা। হ্যাঁ ঠিক বলেছ, আমাদের মায়ার হাতে জাদু আছে, তাই তো এত ভালো ভালো রান্না করে। মৌকে এত করে বলি মায়ার কাছ থেকে একটু রান্নাটা শিখতে, কিন্তু কে শোনে কার কথা। মায়ার এত প্রশংসা শুনে মৌ রেগে গিয়ে বলল, তুমি যে কি বলো না মা, আমি যদি উনুনের কাছে যাই আমি কালো হয়ে যাব না? তার থেকে ভালো মায়াই বরং এই কাজগুলো করে। ওর তো আর সুন্দর চেহারা নেই, তাই নষ্ট হওয়ার ভয়ও নেই। মৌয়ের কথা শুনে মায়ার মন খারাপ হয়ে গেল। তখন ওদের বাবা বলল, আচ্ছা আচ্ছা, এসব থাক এখন। তোমাদের জন্য একটা ভালো খবর আছে। কাল জমিদার বাবুর বাড়িতে গ্রামের সবার নিমন্ত্রণ। হঠাৎ জমিদার বাবু সবাইকে নিমন্ত্রণ করলেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। জমিদার বাবুর একমাত্র ছেলে শহর থেকে ফিরেছে। কাল তার জন্মদিন, তাই গ্রামে সবাইকে নিমন্ত্রণ করে খাওয়াবেন। জমিদার বাড়িতে নিমন্ত্রণ? তাহলে তো অনেক ভালো ভালো খাবার খেতে পারবো। আর আমাকে তো সুন্দর করে সেজেই যেতে হবে। আমার মতো সুন্দরী তো এই গ্রামে আর একটাও নেই। আমি না সাজলে কে সাজবে, তাই না বলো মা? আমি বরং এখন যাই, কালকে কোনটা পরবো দেখি গিয়ে। জমিদার বাড়িতে নিমন্ত্রণ, তাহলে কি খালি হাতে যাওয়া যায়?
কিছু একটা নিয়ে যেতে হবে। কি নেওয়া যায় বলো তো? কিন্তু এখন তো হাতে সেরকম টাকাও নেই যা দিয়ে দামি কিছু কিনতে পারবো। ঘরে চাল সারাবো বলে কিছু টাকা রেখে দিয়েছি, সেটাও খরচ করে ফেললে তো বৃষ্টির সময় ঘরে জল ঢুকবে। তাহলে কি যে করি। বাবা, তুমি চিন্তা করো না, আমি জমিদার বাবুর ছেলের জন্য হাতে বোনা সোয়েটার বানিয়ে দেব। তোমরা বরং সেটাই নিয়ে যেও। কিন্তু তুমি আর কিন্তু কিন্তু করো না। মায়া একদম দোকানের মতো করে সোয়েটার বানাতে পারে, আর এটা ছাড়া আর কোনো উপায়ও তো নেই। এরপর মায়া সারা রাত ধরে সোয়েটার বানাতে লাগলো। দেখতে দেখতে সকাল হয়ে গেল। মৌ ঘুম থেকে উঠে দেখলো মায়া সোয়েটার বানাতে বানাতে ঘুমিয়ে পড়েছে সেখানে। মায়া নিজের হাতে সোয়েটার বানিয়েছে সবার কাছে ভালো সাজার জন্য। আমি এটার থেকেও সুন্দর একটা সোয়েটার কিনে আনবো। বাবার থেকে অল্প অল্প করে যে টাকাটা সরিয়েছি সেটা দিয়েই বেশ ভালো দামে একটা সোয়েটার কেনা যাবে। দুপুরবেলা। কি ব্যাপার, কোথায় গেলে সবাই? তাড়াতাড়ি চলো, এতটা পথ যেতে হবে তো। আমি তো সে কখন থেকেই তৈরি হয়ে বসে আছি। মায়াও তৈরি হয়ে গিয়েছে, কিন্তু তোমার মৌ এখনো সেজেই চলেছে। মৌ ঘর থেকে বের হয়ে এসে বলল, এই তো মা, আমিও তৈরি হয়ে গিয়েছি, চলো চলো বেরিয়ে পড়ি। এরপর তারা জমিদার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। জমিদার বাড়িতে পৌঁছাতেই তারা দেখতে পেল অনেক লোকজন, আর বাড়িটাও বেশ সাজানো হয়েছে। গ্রামের সবাই মিলে খেতে বসেছে। চলো জমিদার বাবুর সাথে দেখা করে আসি, তারপর না হয় খেতে বসবো। তারা চলল জমিদার বাবুর কাছে। এই যে মহেশ, এত দেরি করলে কেন বলো তো? আজ আমার একমাত্র ছেলের জন্মদিন বলে কথা, তুমি এত দেরি করলে হবে বলো? এই একটু দেরি হয়ে গেল, ছোট বাবুর জন্য একটা উপহার নিয়ে এসেছি, যদি একটু দেখা করতে দিতেন। আহা, এইসব কেন এনেছো মহেশ? আমি তো এমনিতেই সবাইকে নিমন্ত্রণ করেছি। তা বেশ বেশ, এনেছো যখন তাহলে নিজের হাতেই দিয়ে এসো। জমিদার বাবু তার ছেলেকে ডেকে পাঠালেন। কিছুক্ষণ পরে তার ছেলে সেখানে এলো। বাবা বাবা, আমাকে ডেকেছো? হ্যাঁ রে, তোর সাথে দেখা করতে এসেছে মহেশ। এ হলো আমাদের উত্তরের ধানি জমি দেখাশোনা করে, খুব ভালো মানুষ রে। তোর জন্য একটা উপহারও নিয়ে এসেছে। মায়ার বাবা তার সাথে আনা উপহারটা এগিয়ে দিয়ে বলল, এই উপহারটা আপনার জন্য এনেছি ছোট বাবু, দেখবেন ঠিক পছন্দ হবে আপনার। আমার মেয়ে নিজে হাতে সোয়েটারটা বানিয়েছে। জমিদার বাবুর ছেলে উপহারটা খুলে দেখে বলল, বাহ, এটা তো সত্যি খুব সুন্দর, ঠিক যেন দোকানের কেনা। আপনার মেয়ের অনেক গুণ আছে বলতে হবে, আমার খুব পছন্দ হয়েছে এটা। ওদিকে মায়ার প্রশংসা শুনে মৌ মনে মনে জ্বলতে থাকে। একটু পরে সবাই চলে এলে মৌ বলল, ছোট বাবু, এটা আপনার জন্য, দেখুন তো পছন্দ হয়েছে নাকি? আমি নিজে এটা বানিয়েছি। জমিদার বাবুর ছেলে সেটা খুলে দেখলো আর মনে মনে ভাবলো, এটা তো বাড়িতে বানানো মনে হচ্ছে, আবার ব্যাগের গায়েও দেখি দোকানের নাম লেখা রয়েছে, তাহলে মিথ্যা কথা কেন বলল? এটা নিয়ে কিছু বলাও তো যাচ্ছে না। সে হাসি মুখে বলল, হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয়েছে এটা, তবে মায়া যেটা বানিয়েছে সেটা বেশি ভালো হয়েছে। মৌ এটা শুনে রেগে গেল, কিন্তু সেখানে কিছু না বলেই চলে এলো। ভালো ভালো খাবার খেয়েই বিকালবেলা তারা তাদের বাড়ির জন্য বের হলো। সন্ধ্যাবেলা। মায়া, মায়া, মা কোথায় গেলি? একটু জল এনে দিবি মা, গলাটা একেবারে শুকিয়ে গিয়েছে রে। ঠিক আছে বাবা, তুমি বসো, আমি জল এনে দিচ্ছি।
কিন্তু রান্নাঘরে গিয়ে দেখলো কলসিতে একটুও জল নেই। মায়া কলসটা নিয়ে বের হলো জল আনতে। এরপর পাশের কল থেকে জল নিয়ে বাড়ি ফিরছিল মায়া। হঠাৎ দেখলো কে যেন একটা বসে আছে গাছের নিচে। ওখানে কে যেন একটা বসে আছে মনে হচ্ছে। এই সন্ধ্যাবেলা এখানে কে আসবে? যাই দেখি তো গিয়ে। সেখানে গিয়ে দেখলো একজন বুড়ি বসে আছে জড়সড় হয়ে। তাকে দেখে মায়া বলল, ও বুড়ি, তুমি বসে আছো কেন এখানে এইভাবে? তোমার বাড়ি কোথায়? আগে তো দেখিনি তোমায়। আমার বাড়ি ছিল পাশের গ্রামে, কিন্তু আমাকে আমার বাড়ি থেকে বের করে দিয়েছে আমার ছেলেরা। সারা দিন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি। কিছু খাবার দিবি রে মা আমাকে? মায়া মনে মনে ভাবলো, আহারে, মানুষটার কি কষ্ট, এইভাবে বসে আছে এখানে। যাই কিছু খাবার এনে দিই নাকি, কিছু খেলে হয়তো চলতে পারবে। এটা ভেবে মায়া বাড়ি ফিরে এলো। বাড়িতে এসে বাবাকে জল দিল। এরপর রান্নাঘর থেকে বেশ কিছুটা খাবার নিল, আর সাথে নিল কয়েকটা শাড়ি। কিছুক্ষণ পরে বুড়িটার কাছে গিয়ে দেখলো একইভাবে বসে আছে সেখানে। এই নাও বুড়িমা, তোমার জন্য খাবার এনেছি। আজ জমিদার বাড়িতে নিমন্ত্রণ ছিল, তাই বাড়িতে অল্প রান্না হয়েছে। তোমাকে তাই আজ বেশি কিছু দিতে পারলাম না। তুমি বরং আরেকদিন এসো, তোমাকে আমি ভালো করে খেতে দেব। আর এই নাও একটা শাড়ি, তোমার শাড়িটা তো ছিঁড়ে গিয়েছে একদম, তুমি বরং এটা পরো। বুড়িটা খাবার খাওয়া শুরু করলো। খাওয়া শেষ করে বলল, তুই আমাকে বাঁচালি রে মা। যদি এই খাবারটুকু না পেতাম তাহলে হয়তো আজ মরেই যেতাম। তুই বড্ড ভালো রে, বেঁচে থাক মা। কিন্তু আমার এত উপকার করলি তুই, তোকে কি দিয়ে বল দেখি? আমাকে কিচ্ছু দিতে হবে না বুড়িমা, তুমি সাবধানে থেকো। বুড়ি তার ঝোলা থেকে একটা মাদুলি বের করে মায়ার দিকে এগিয়ে দিল। বলল, এই নে মা, এটা তোর কাছে রাখ। এটা ছাড়া যে আমার কাছে আর কিছুই নেই দেওয়ার মতো। এটা তো একটা মাদুলি, এটা দিয়ে কি হবে বুড়িমা? এটা কোনো সাধারণ মাদুলি নয় রে বোকা মেয়ে, এটা একটা জাদুর মাদুলি। এটার কাছে যা চাইবি তুই সেটাই পাবি, কিন্তু মনে রাখবি সেটা একবারই। তাই যেটাই চাইবি বুঝে চাইবি, কাউকে হিংসে করে কিছু চাইবি না, তাহলে কিন্তু সব হারাবি। অন্য কেউ যদি এর কাছে কিছু চায় তবে সে বিপরীতটাই পাবে। মায়া একটু হেসে বলল, বেশ বুড়িমা, তাই হবে। আমি আজ যাই, সন্ধে হয়ে গিয়েছে। এরপর সে সেখান থেকে বাড়ি চলে গেল। বাড়িতে ঢুকতেই দেখলো মৌ বারান্দায় বসে আছে। মায়াকে দেখে বলল, কোথায় গিয়েছিলি তুই এই সন্ধেবেলা? কখন থেকে মা তোকে ডেকেই চলেছে। আর বলিস না রে মৌ, একটা বুড়ি মায়ের খুব কষ্ট জানিস তো। তার কেউ নেই, বাড়ি থেকে তার ছেলেরা তাকে বের করে দিয়েছে, তাই আমি তাকে কিছু খাবার দিতে গিয়েছিলাম। তারপর জানিস তো, বুড়িমা একটা জিনিস দিয়েছে। এরপর সবকিছু খুলে বলল মায়া। সবটা শুনে মৌ বলল, কই দেখি দেখি মাদুলিটা, এই নে। দেখি গিয়ে মা কেন ডাকছিল আমায়, তুই এটা সাবধানে রাখবি। এইবারে মাদুলিটা আমার, এর থেকে আমার যা ইচ্ছা আমি সেটাই চেয়ে নেব। কিন্তু কি চাইবো? কিছু একটা ভেবে নিয়ে বলল, জাদুর মাদুলি, তুমি আমাকে আরো সুন্দরী বানিয়ে দাও।
যেন এই পৃথিবীতে আমার থেকে সুন্দর আর কেউ না হয়, যেন মায়াকে নয় আমাকেই সবাই দেখে। কিন্তু জাদুর মাদুলির জাদুতে মৌ কুৎসিত দেখতে হয়ে গেল। দেখলো একটা ছেঁড়া শাড়ি পরে আছে, চুলগুলো এলোমেলো হয়ে আছে, একদম কালো দেখাচ্ছে তাকে। এটা দেখে রাগে চিৎকার করে উঠল মৌ। এটা কি হলো আমার? আমি এরকম হয়ে গেলাম কি করে? মায়া কি তাহলে ইচ্ছে করে আমাকে মিথ্যে বললো? মৌয়ের চিৎকার শুনে মায়া ঘরে এসে দেখলো মৌয়ের এই অবস্থা। মৌ, এটা কি করে হলো? তুই মাদুলির কথা মিথ্যে বলেছিলি আমাকে, তোর জন্য আমার এটা হয়েছে। এরপর মৌ সবটা মায়াকে বলতেই মায়া বলল, আমি মিথ্যে বলিনি তোকে, এটা জাদুর মাদুলি। এর কাছে যেটা চাইবি সেটাই পাবি, কিন্তু অন্য কেউ সেটা চাইলে পাবে না, বরং যেটা চাইবে তার বিপরীতটাই হবে। বুড়িমা এটা আমাকে দিয়েছে, তাই তুই যেটা চেয়েছিস তার বিপরীতটাই হয়েছে। এটা শুনে মৌ কাঁদতে লাগলো, বলল, তাহলে এবার কি করব মায়া? আমার ভুল হয়েছে, কিছু তো একটা করতেই হবে। তুই চিন্তা করিস না, একটু ভাবতে দে আমায়। মায়া বেশ কিছু সময় কিছু একটা ভাবতে লাগলো, তারপর বলল, জাদুর মাদুলি, তুমি আমার বোনকে আবার আগের মতন সুন্দরী বানিয়ে দাও। বুড়িমা বলেছিল তোমার কাছে একবারের বেশি কিছু চাইতে পারবো না, তুমি এটাই দাও আমাকে, আর কিচ্ছু চাইবো না আমি। মায়ার কথা শেষ হতেই মৌ আবার আগের মতন সুন্দরী হয়ে গেল। মৌ আবার আগের মতন হয়ে খুশিতে মায়াকে বলল, মায়া, আমাকে তুই ক্ষমা করে দে। আমি সব সময় তোকে ছোট করে কথা বলেছি, তোকে অপমান করেছি, কিন্তু তবুও তুই আমাকে আজ এত বড় উপকার করলি। তুই এভাবে বলছিস কেন মৌ? তুই তো আমার বোন। এরপর থেকে মৌ আর আগের মতন মায়াকে ছোট করে কথা বলে না, নিজের সৌন্দর্য নিয়েও অহংকার করে না। ভুবনপুর গ্রামের এক ছোট্ট কুড়ে ঘরে থাকতো পবন ও তার বউ কমলা। পবন ছিল পেশায় ফেরিওয়ালা। সারাদিন জিনিসপত্র বিক্রি করে তার যা আয় হতো তাই দিয়েই চলতো তাদের সংসার। পবন বের হতো সকালবেলা, আর ফিরতো সারাদিন শেষে সন্ধেবেলায়। এত দেরি হয়ে গেল, এখনো তো উনি ফিরলো না, কোনো বিপদ হলো না তো? এইসব ভাবতে ভাবতে শুনতে পেল, কমলা, ও কমলা। এই যে এতক্ষণে আসার সময় হলো তোমার? আর বলো না, আজকে গিয়েছিলাম পাশের গ্রামে। রোজ রোজ এক গ্রামে কি আর বিক্রি হবে? ভাবলাম পাশের গ্রামে যেয়ে দেখি। আচ্ছা বাপু, হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার খাবার দিচ্ছি। পরের দিন সকালে কমলা, ও কমলা। কমলা উঠোন ঝাড় দিতে দিতে বলল, এই তো এই দিকে, এত সকাল সকাল কোথায় বেরোচ্ছ? ভাবছি আজকে শহরের দিকে যাব, আমার ফিরতে একটু দেরি হবে গো। আচ্ছা, সাবধানে যেও। পবন চলল শহরের দিকে। আসুন দিদি আসুন, বাসন নিয়ে যান, বাসন যা নিবেন 50 টাকা, 50 টাকা, 50 টাকা। পুরাতন জিনিস দিয়ে নতুন জিনিস নিন। আসুন, বাসন 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 যা নিবেন 50 টাকা, 50 টাকা। একটা বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় সে শুনতে পেল কে যেন একটা তাকে ডাকছে। ফেরিওয়ালা ভাই, ও ফেরিওয়ালা ভাই, শোনো। পবন ওদিকে তাকাতেই, কি আছে দেখান দেখি আপনার ঝুড়িতে। এই দেখুন দিদি, কত রকমের বাসন কোসন, যা নিবেন সব 50 টাকা। আর আপনার কাছে যদি পুরনো জিনিস থাকে সেগুলো দিয়েও আপনি নতুন জিনিস নিতে পারেন। মহিলাটি একটি পুরনো ব্যাগ তার দিকে এগিয়ে দিয়ে বলল,
এই ব্যাগে কিছু পুরনো জিনিস আছে, দেখুন তো এতে হবে কিনা। পবন দেখল ব্যাগটির মধ্যে কিছু পুরনো জিনিস রয়েছে। তার মধ্যে রয়েছে একটি আয়না। আয়নাটি দেখে পবনের বেশ পছন্দ হলো, আর মনে মনে ভাবলো, বাহ, আয়নাটা বেশ সুন্দর তো, এটা কমলাকে দিলে ওর বেশ পছন্দ হবে। আয়নাটা তবে নিয়ে যাই ওর জন্য। এসব ভেবে পবন আয়না আর বাকি জিনিসগুলো নিয়ে বাড়ি চলে গেল। সারা দিনে তার ভালোই রোজগার হয়েছে। সন্ধ্যায় বাড়ি ফিরে কমলা, ও কমলা, কোথায় গেলে? কি হলো কি, বাড়ি ফিরেই এত ডাকাডাকি? তাড়াতাড়ি এদিকে এসো তো, দেখো কি নিয়ে এসেছি তোমার জন্য। আমার জন্য? হঠাৎ আমার জন্য কিছু আনতে গেলে যে? একটা মাত্র বউ আমার, তোমার জন্য আনবো না তো কার জন্য আনবো বলো? হয়েছে হয়েছে, দেখাও দেখি কি এনেছো আমার জন্য। পবন আয়নাটা বের করে কমলার দিকে দিয়ে বলল, দেখো তো পছন্দ হয় কিনা তোমার। ওমা, এটা তো খুব সুন্দর, কোথায় পেলে? শহরের এক বাড়িওয়ালি পুরনো জিনিস দিয়ে নতুন জিনিস নিল। পুরনো জিনিসের মধ্যে এই আয়নাটাও ছিল। তখন এই আয়নাটা দেখে আমার প্রথমে তোমার কথাটাই মনে পড়েছে গো, তাই আয়নাটা তোমার জন্যই নিয়ে আসলাম। তারপর তারা আয়নাটা তাদের ঘরেই রেখে দিল। বেশ কিছুদিন কেটে যায়। কয়েকদিন ধরেই বৃষ্টি নেমে আছে, থামবার কোনো নামই নেই। তাই পবন কাজেও বেরোতে পারছে না। সে মনে মনে ভাবছে, কবে যে এই বৃষ্টিটা একটু থামবে? বৃষ্টি না থামলে তো কাজে বের হতে পারবো না, আর কাজ না করলে খাবো কি? ঠাকুর, তুমি একটা পথ দেখাও। হঠাৎ পবন দেখতে পেল ঘরের মধ্যে কিসের যেন একটা আলো। এদিকে ওদিকে তাকাতেই সে দেখলো আলোটা বের হচ্ছে আয়নার ভিতর থেকে। প্রথমে সে অবাক হয়ে গেল এবং তারপর কমলাকে ডাকলো। কমলা, ও কমলা, শুনে যাও। তাড়াতাড়ি এদিকে এসো, দেখো কি অবাক কাণ্ড। বলতে বলতে কমলাও এসে পড়ল। সেও অবাক। তারপর দুজনে মিলে আস্তে আস্তে আয়নার দিকে এগোলো, আর দেখলো আয়নার মধ্যে এক নারী মূর্তি, পরনে দামি শাড়ি, গয়না, মণিমুক্ত মালা। নারী মূর্তিটি পবনকে বলল, বল কি চাস তুই? কে তুমি? কে? আমি? এই আয়নাটা যেখানে থাকে আমিও সেখানেই থাকি, আর আয়নাটা যার কাছে থাকে আমি তার সব অভাব দূর করে দিই। এখন তুই কি চাস বল? 7 দিন হতে চললো, আমি কাজে বের হতে পারি না, আর আমার যে জমানো টাকা ছিল তার সব শেষ হয়ে গেছে। এখন আমি কি করি বলো তো? ঠিক আছে, চিন্তা করিস না। আজ দিনের আলোর পর সন্ধ্যা যখন হবে ঠিক সেই সময় আয়নাটা হাতে নিবি, আর আয়নাটা থেকে তখন আলো বের হবে। আলোটা যেই পর্যন্ত যাবে তোরাও সেই পর্যন্ত যাবি। আলোটা যেখানে গিয়ে নিভে যাবে সেখান থেকে 2 হাত মাটি সরাবি, আর দেখতে পাবি প্রচুর গুপ্তধন আছে, কিন্তু তোর যতটুকু প্রয়োজন ততটুকুই নিবি। পবন আর দেরি না করেই নারী মূর্তির কথা মতো আয়নাটা হাতে নিয়ে আলোর পিছনে হাঁটতে লাগলো। যেখানে গিয়ে আলোটা নিভে গেল
পবন বুঝতে পারলো এইখানে রয়েছে গুপ্তধন। মাটি সরাতেই তাদের চোখ ধাঁধিয়ে গেল এত এত মণিমুক্ত দেখে। কিন্তু পবন সেখানে থেকে মাত্র 2টি মোহর নিল। সেখান থেকে ফিরে এলো আর মোহরগুলো বাজারে বিক্রি করলো বেশ ভালো দামে। তা দিয়েই চলছিল তাদের সংসার। কিন্তু তার কিছুদিন পর পবন কাজ থেকে বাড়ি ফিরে এলে কমলা তাকে বলে, রোজ রোজ কষ্ট করে ফেরি করে কি এমন লাভ হয়? তার থেকে তোমায় ভালো একটা বুদ্ধি দিই, শোনো। তুমি আবার কি বুদ্ধি দেবে গো? আচ্ছা বলো শুনি, কি বলতে চাচ্ছ? তোমার ওই জাদুর আয়নার দেখানো গুপ্তধনের কথা ভুলে গেছো নাকি? না না, ভুলবো কেন, মনে আছে আমার। কিন্তু এখন গুপ্তধন দিয়ে কি হবে আমাদের? আমাদের যা আছে তাতেই তো আমাদের চলে যাচ্ছে ভালোই। গুপ্তধনগুলো মাটির নিচে ফেলে না রেখে ওগুলো বাজারে বিক্রি করে তুমি একটা দোকান করো। এভাবে আর কতদিন ফেরি করে বেরোবে বলো? কিন্তু এটা কি আমাদের করা ঠিক হবে? আর কিন্তু কিন্তু করো না তো। চলো আজই যাবো ওগুলো আনতে। পবনের চেয়েও যেন কমলার তাড়া ছিল বেশি। সন্ধে হতে না হতেই সে আয়না নিয়ে তৈরি। তারপর তারা আয়না থেকে বের হওয়া আলোর পিছনে হাঁটতে লাগলো। একসময় তারা পৌঁছে গেল তাদের গন্তব্যস্থলে। কিছুটা মাটি সরাতেই তারা দেখলো চকচক করছে গুপ্তধন। পবন সেখান থেকে 10টি মোহর নিয়ে ফিরে এলো। যদিও কমলার ইচ্ছে ছিল আরো কিছু মোহর নেওয়ার, কিন্তু পবনের নিষেধে সে আর কিছু বলতে পারল না। ওই মোহর বিক্রি করে বড় বাজারে পবন একটা দোকান করে। আস্তে আস্তে তাদের কুড়ে ঘরের জায়গায় ওঠে দালান। কমলার গায়েও এখন সোনার গহনা আর দামি শাড়ি উঠেছে। কিন্তু এইসবের পরেও কমলার লোভ ওই গুপ্তধনের দিকেই। একদিন সে মনে মনে ভাবল, আয়নার ভিতরের মেয়েটা বলেছিল আয়নাটা যাদের কাছে থাকবে আয়নাটা তাদের। তাহলে তো গুপ্তধনগুলো সব আমাদেরই হলো। সব গুপ্তধনগুলো একবারে নিয়ে আসি, তাহলে সারা জীবন আর কোনো কাজ করতে হবে না। আমি রানীর মতো দিন কাটাতে পারবো। সে তাড়াতাড়ি আয়নাটা নিয়ে বেরিয়ে পড়ল। এটা ভাবতেই লোভী কমলার চোখগুলো জল করে উঠল। সে তাড়াতাড়ি আয়নাটা নিয়ে বেরিয়ে পড়লো আলোর পেছনে যেতে। রাস্তায় পবন দেখতে পেল সবটা। এ কি, এই সন্ধ্যাবেলা কমলা আয়নাটা নিয়ে কোথায় যাচ্ছে? ও কি আবার গুপ্তধন আনতে যাচ্ছে? কমলা, ও কমলা, দাঁড়াও, শুনে যাও। কিন্তু কমলা এসব কিছুই শুনল না। সে আয়না হাতে সামনে এগোতে লাগলো। আলোটা নিভে যেতেই সে বসে পড়ল মাটি খুঁড়তে, কিন্তু কোথাও কোনো গুপ্তধন খুঁজে পেল না। এ কি, কোথায় গেল সব গুপ্তধন? এখানে তো সব মাটি। আমাদের যা ছিল তাতে তো আমাদের ভালোই চলছিল। তুমি কেন এত লোভ করতে গেলে বলো তো? আয়নার ভেতরের মেয়েটা কি বলেছিল তোমার মনে নেই? আমাদের যতটুকু প্রয়োজন ছিল ততটুকুই যেন আমরা নিই। আজকে তোমার লোভের কারণে আমাদের সব কিছু হারাতে হলো। দেখেছো লোভের পরিণতি কি হয়? এজন্য আমাদের অধিক লোভ করাটা ঠিক হয়নি।
মোহন একজন গরিব কাঠুরে। রোজ জঙ্গলে কাঠ কাটে, তারপর সেটা বাজারে বিক্রি করে যে টাকা পায় তা দিয়ে কোনো রকম সংসার চলে যায়। পৃথিবীর যত সুখ যত ভালোবাসা সবই যে তোমায় দেব একটাই আশা। হে বিধাতা, এবার একটা ব্যবস্থা করে দাও, যেন এভাবে জঙ্গলে কাঠ কাটতে না হয়। আর শরীরে এত ধকল যে সহ্য হচ্ছে না। সেই ছোট্ট থেকে এই কাজ ধরেছি, কোনো দিন কাঠ পায়, আবার কোনো দিন তো সেটাও পায় না। যাক, এসব ভেবে আর কাজ নেই, সামনে এগিয়ে গিয়ে দেখি ভালো গাছ পাই কিনা। এরপর মোহন এগিয়ে চলল আরো ঘন জঙ্গলের দিকে। এদিকে ওদিকে খোঁজাখুঁজি করে একটা ভালো গাছ দেখতে পেল। ওই ওই কিরে কিরে, আরে মধু মধু, গাছ নয় তো, মধু মধু, আরে রসমালাই। এটা তো গাছ নয়, এটা তো মধু মনে হচ্ছে। নিশ্চয়ই এর কাঠ ভালো হবে, কাঠ ভালো হলে দামও ভালো পাওয়া যাবে। এটাই কাঠই তাহলে। এরপর মোহন গাছটা কাটতে যাবে, হঠাৎ তার চোখ পড়ল গাছের নিচে ঝোপের ভেতর কিছু একটা দেখা যাচ্ছে। তো ওখানে কি যেন একটা দেখা যাচ্ছে মনে হচ্ছে। উঠে দেখি তো কি ওটা। এটা এটা তো একটা পাখির বাসা। আরে এটা কি? পাখির বাসার মধ্যে আবার ডিমও রয়েছে দেখছি। মা পাখিটাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। কি যে করি এখন? গাছটা কেটে দিলে তো ডিমটা নষ্ট হয়ে যাবে। আমি বরং একটা কাজ করি, এই পাখির বাসাটা আর এই ডিমটা আমি সঙ্গে করে নিয়ে যাই, তাহলে মেয়েটাকে দিলে বড্ড খুশি হবে ও। এরপর মোহন পাখির বাসাটাকে গাছ থেকে মাটিতে নামিয়ে রেখে কাঠ কাটা শুরু করলো। কাঠ কেটে সেগুলোকে ঠেলা গাড়িতে তুললো, আর সাথে নিল সেই পাখির বাসাটা। তারপর চললো বাড়ির পথে। মিনু, ও মিনু, কোথায় গেলি রে মা? তাড়াতাড়ি আয় তো, দেখ দেখ কি এনেছি তোর জন্য। কি ব্যাপার? হ্যাঁ, বাড়িতে ফিরে এত হাঁক ডাক কিসে? মোহনের ডাক শুনেই ঘর থেকে বের হয়ে এলো ছোট্ট মিনু। কি হয়েছে বাবা, ডাকছো আমায়? হ্যাঁ রে মা, এই দেখ কি এনেছি। দেখি দেখি, কি এনেছো তুমি? মোহন পাখির বাসাটা এগিয়ে দিল ছোট্ট মিনুর দিকে। এটা তো একটা পাখির বাসা বাবা, আর একটা ডিম। এটা আমার জন্য? তোর জন্যই তো এনেছি রে মা। মিনু পাখির বাসাটা রেখে দিল ওদের ঘরের এক কোণে। রোজ মিনু অপেক্ষায় থাকে কবে ডিমটা থেকে একটা ছোট্ট পাখি বের হবে। বেশ কিছুদিন পর একদিন, কি সারা ঘরে এমন আলো আসছে কোথা থেকে? মোহনেরও ঘুম ভেঙে গেল সেই আলোতে। বলল, এই আলোটা ওই পাখির বাসার ভেতর থেকে আসছে মনে হচ্ছে। পাখির বাসা থেকে আলো? কি ভুতুরে কাণ্ড এসব, বলো দেখি। তুমি কালই ওই পাখির বাসাটা যেখান থেকে এনেছো সেখানে আবার গিয়ে রেখে আসবে। না না মা, এটা আমি বাড়িতেই রাখবো। বাবা, ও বাবা, তুমি কিন্তু এটা কোথাও রেখে আসবে না। আচ্ছা আচ্ছা, তোরা থাম এবার, আগে দেখি কি হচ্ছে ওখানে। ওখানে এত এত ভালো কিসের? মোহন এগিয়ে গেল সেখানে, আর ওর পিছনে মিনু আর ওর মা। ওরা গিয়ে তো একেবারেই অবাক। বাবা, ও বাবা, দেখো ওই ডিমটা থেকে আলো দেখা যাচ্ছে। হ্যাঁ, কিন্তু ডিম থেকে আলো
কি করে আসবে? কিছুই তো ঠিক বুঝতে পারছি না কি হচ্ছে কি। এটা কি তবে জাদুর ডিম? তাই জন্য এটা থেকে আলো দেখা যাচ্ছে। জাদুর ডিম? তা আবার হয় নাকি? এরপর কেটে গেল বেশ কিছুদিন। এতদিন হয়ে যাওয়ার পরেও ডিমটা সেই প্রথম দিনের মতোই আছে। মিনু রোজ ডিমটার কাছে বসেই থাকে। একদিন এতগুলো দিন কেটে গেল, ডিমটা সেই আগের মতোই রয়েছে। দেখলি তো মিনু, বলেছিলাম না জাদুর ডিম বলতে কিছুই হয় না। কাল বরং তোর বাবাকে বলবো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে যে টাকা হবে তা দিয়ে কিছু চাল কিনে আনতে। না না মা, এটা বাড়িতেই থাক না। কি করবি বল, ডিমটা তো কোনো কাজে আসবে না, তার থেকে বাজারে বিক্রি করলে কিছু টাকা হবে। মিনুর মা ঘর থেকে বের হয়ে যাওয়ার পর মিনু ডিমটার দিকে তাকাতেই দেখলো বেশ কিছু চাল। এ কি, এখানে চাল এলো কি করে? মা যে বলল চাল নেই ঘরে, তাহলে এগুলো এলো কোথা থেকে? নিশ্চয় মা ভুলে গিয়েছে। যাই, মাকে মনে করিয়ে দিয়ে আসি। মিনু রান্নাঘরে গিয়ে ওর মাকে বলল, মা মা, তুমি যে বললে ঘরে নাকি চাল নেই, এই দেখো কতটা চাল। মিনুর মা তো অবাক এতগুলো চাল দেখে। বলল, তা কি করে হয়? তা তো সকালেই সব চাল নিয়ে এসেছি, কিন্তু এগুলো কোথায় পেলি তুই? ডিমটা যেখানে রাখা ছিল তার পাশেই তো এই চালগুলো ছিল, তুমিই দেখতে ভুল করেছো। পরের দিন মোহন কাজ থেকে ফিরে এলো। ক্লান্ত শরীর নিয়ে বারান্দায় এসে বসলো। বলল, কই গো গিন্নি, তোমার রান্না কি হলো? এই তো হয়েই এসেছে প্রায়, তুমি হাত মুখ ধুয়ে এসে বসো, আমি খাবার দিচ্ছি। মোহন হাত মুখ ধুয়ে এসে বসলো। মনে মনে ভাবলো, কতদিন হয়ে গেল ভালো কিছু খায়ও না, মেয়েটাকেও যে খাওয়াইতে পারি না। যদি একটু ভালো রোজগার করতে পারি তাহলে কালই ভালো কিছু খাবার নিয়ে আসবো। এসব ভাবতে ভাবতে হঠাৎ সামনে তাকাতেই দেখলো কত ভালো ভালো খাবার। এ কি দেখছি আমি, এত কিছু কোথা থেকে এলো এখানে? এত কিছু রান্না হয়েছে আজ বাড়িতে, কিন্তু এসব খাবারের তো অনেক দাম। এত টাকা এলো কোথা থেকে? এমন সময় মোহনের বউ ঘরে ঢুকলো। এত খাবার দেখে সেও অবাক। বলল, এ কি, এত সব খাবার? আমি তো কেবল ডাল আর ভাত করেছি, তুমি এত খাবার কোথায় পেলি? আহা, আমি কোথায় পাবো এত সব? বরং আমি তো মনে মনে ভাবছিলাম ভালো কিছু খাই না কতদিন, আরে এখন দেখছি এইসব খাবার হাজির হয়ে গেছে আমার সামনে। এই দেখো দেখো, সেই ডিমটারই তো পাশে রয়েছে। তাহলে কি এই ডিমটা সত্যি জাদুর ডিম? এখন তো আমারও সেটাই মনে হচ্ছে। চলো একটা কাজ করি, আরেকবার এই ডিমের কাছে চেয়ে দেখি এটা সত্যিই যা চাইবো তাই দেয় কিনা। এরপর মোহন সেই ডিমটা সামনে রেখে বলল, জাদুর ডিম, তুমি যদি সত্যি হও তাহলে আমাকে একটা কুঠার এনে দাও। সঙ্গে সঙ্গে একটা কুঠার চলে এলো। এবারে ওরা বুঝতে পারলো ওরা যে ডিমটা পেয়েছে সেটা একটা জাদুর ডিম। জাদুর ডিম, তুমি আমাদেরকে এক হাঁড়ি সুস্বাদু বিরিয়ানি এনে দাও তো। এখন তোমার বিরিয়ানি খাওয়ার ইচ্ছে হলো? কোথায় এই জাদুর ডিমের থেকে সাহায্য চাইবে যেন সংসারে আর অভাব না থাকে, তা নয় তুমি এখন বিরিয়ানি চাইছো? আহা, এটা আমার খাওয়ার জন্য নয় গিন্নি, এটা নিয়ে আমরা বিরিয়ানির দোকান দেব। শুনেছি শহরে নাকি বিরিয়ানি বিক্রি করতে পারলে বেশ লাভ হয়। সারা জীবন তো আর ডিমের কাছে সাহায্য চাইতে পারবো না, তাই সৎ পথে থেকে সংসার যেন চালাতে পারি, এটাই আমার চাওয়া। এরই মধ্যে মোহনের সামনে বিরাট এক হাঁড়ি বিরিয়ানি হাজির হয়ে গেল। মোহন সেটা বিক্রি করতে বাজারে নিয়ে গেল।
সেই সুস্বাদু বিরিয়ানি খুব অল্প সময়ের মধ্যে ভালো দামে বিক্রি হয়ে গেল। এভাবে রোজ মাত্র 1 হাঁড়ি করে বিরিয়ানি চেয়ে নিত ডিমের কাছে। তারপর সেটা বিক্রি করে তাদের সংসার চলে যেত বেশ ভালো মতন। মধুপুর গ্রামে থাকে ভোলা। গ্রামের সবাই এমনকি বাচ্চারাও ওকে নিয়ে হাসাহাসি করে, কিন্তু কারণ? তবে চলো গল্পটা বলি তোমাদের। একদিন ভোলা বাজার থেকে ফেরার সময় কিছু লোক ওকে দেখে বলল, আরে ভোলা যে, তা কোথা থেকে ফেরা হচ্ছে শুনি? একটু বাজারে গিয়েছিলাম গো, তোমরা কি কিছু বলবে আমাকে? কি বাজার করলি রে, দেখি তো। আগে দাদা, এই একটা মাছ কিনেছি। এই দেখো গো দাদা, এই মাছটা কিনেছি। হ্যাঁ, মাছটা তো দেখেই মনে হচ্ছে কয়েকদিনের বাসি মাছ। এটা আবার কেউ টাকা দিয়ে কেনে নাকি? কি যে বলো না কাকা, এটা বাসি কেন হবে? আমি তো জানি কোনটা বাসি আর কোনটা টাটকা। তুমি আমাকে বোকা বানাতে পারবে না গো। ও আচ্ছা, তুই তো সবই জানিস না। তা বল তো দেখি, তা তোর টাকে কবে চুল গজাবে? এই বলে সবাই মিলে হেসে উঠল। আমার কাঁচা চুল পেকে গেল, আর তোর তো এখনো চুলই গজালো না। হা হা হা। আরও একবার হাসি ঠাট্টা শুরু করলো সবাই ভোলাকে নিয়ে। তবে এটা নতুন কিছু না। ভোলার চকচকে এক মাথার টাক আর একটা এত বড় ভুঁড়ি নিয়ে রোজ সবাই ওকে নিয়ে হাসাহাসি করে। এসবে কান্না দিয়ে আবার হাঁটা শুরু করলো ভোলা। সবাই যে কেন আমাকে নিয়ে এত মজা করে বুঝি না বাবু। আমার মাথায় যদি চুল না গজায় আমি কি করবো? আর ভুঁড়িটা নিয়ে তো মহা ঝামেলা। কত করে ভাবি এবার থেকে কম কম করে খাবো, কিন্তু সেটাও তো হয় না। এসব ভাবতে ভাবতে হাঁটতে লাগলো ভোলা। কিন্তু পাশে কয়েকটা ছোট ছেলে মেয়ে খেলা করছিল। ওকে দেখেই বলে উঠল, ও বুড়ি দাদা, মানে না ভোলা দা, বাড়িতে যাচ্ছ বুঝি? বলে ওরা নিজেদের মধ্যে আবার হাসাহাসি করতে লাগলো। ভোলার কিছুটা মন খারাপ হলো শুনে, তাই কিছু না বলে সেখান থেকে চলে গেল। তখন দেখা হলো এক বুড়ির সাথে। ভোলাকে দেখে বুড়িটা বলল, বাবা আমাকে একটু সাহায্য করবি? বড় বিপদে পড়েছি রে। সাহায্য? কি সাহায্য করতে হবে বুড়িমা, বলো দেখিনি। পুকুরে জলে আমার বালতিটা ভেসে গিয়েছে, দেখ না বাবা, ওটা তুলে দিতে পারিস কি না? ঠিক আছে বুড়িমা, তুমি বরং এইখানেই দাঁড়াও, আমি এক্ষুনি তোমার বালতিটা তুলে নিয়ে আসছি। তুমি চিন্তা করো না বুড়িমা। এই বলে ভোলা পুকুরের মধ্যে নেমে বালতিটা তুলে এনে দিল আর বলল, চলো বুড়িমা চলো, তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসি। এত ভারী বালতি বয়ে নিয়ে যেতে তোমার অনেক কষ্ট হবে গো বুড়িমা। এরপর ভোলা জল ভরা বালতিটা নিয়ে বুড়িমায়ের সাথে হাঁটতে লাগলো। বাড়িতে পৌঁছে বুড়ি বলল, তুই ছিলি বলে আমার কষ্ট করতে হয়নি। আমি গরিব মানুষ, ঘরে কিচ্ছু নেই যে তোকে দুটো খেতে দেব। কি দিই বল দেখি তোকে? আমার কিছু লাগবে না গো বুড়িমা, থাকো, আমি বরং যাই আজ। সে কি রে বাবা, তা বললে কি হয় নাকি বল দেখি? আচ্ছা দাঁড়া, তোকে একটা জিনিস দিচ্ছি, কাউকে বলবি না যেন। এরপর বুড়িমা একটা আংটি এগিয়ে দিল ভোলার দিকে আর বলল, এই নে, এইটা তোর জন্য, সাবধানে রাখবি কিন্তু বাবা। আংটি? বুড়িমা, এটা বরং তোমার কাছে রাখো দেখিনি।
এত দামি আংটি বাবু আমি নিতে পারবো না। এইটা হলো জাদুর আংটি। এই আংটিটা পরে তুই যা চাইবি তুই তাই পাবি। কিন্তু মনে রাখবি বাবা, এইটা পরে যদি তুই কারোর খারাপ চেয়ে কিছু চাস তবে কিন্তু তোর সাথে তার উল্টোটাই হবে। ভোলা আংটিটা হাতে পরে নিয়ে আবার এগোতে লাগলো। সে গিয়ে বসলো একটা গাছের ছায়ায়। কোথায় যাব এখন আমি? যেখানেই যাই সবাই আমাকে নিয়ে হাসি তামাশা করে। হে ঈশ্বর, তুমি আমাকে কয়টা চুলও দিতে পারলে না, তবে তো আর আজ সবাই এমন করতো না আমার সাথে। এই ভুঁড়ির জন্য ছোট্ট ছেলেমেয়েরাও আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে। হে বিধাতা, এটা তোমার কেমন বিচার গো? এটা বলতেই হঠাৎ তার মাথা ভর্তি চুল হয়ে গেল, সেই সাথে ভুঁড়িটাও কমে গেল। ভোলা তো একদম অবাক। আমি কি দেখছি? আমার মাথা ভর্তি এত চুল এলো কি করে? আমার ভুঁড়িটাও তো আর নেই। আশ্চর্য তো, এটা 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 কি করে হলো? হঠাৎ ভোলার মনে পড়লো বুড়িমার কথা। তাহলে বুড়িমা যা বলেছিল সেটা তো একদম সত্যি হলো। এটা সত্যি সত্যি জাদুর আংটি। তবে আমি আর একটাবার পরীক্ষা করে দেখি এটা কাজ করে নাকি। জাদুর আংটি, আমার জন্য এক্ষুনি ভালো ভালো খাবার আনো তো, দেখি তো পারো কিনা তুমি। ভোলার কথা শেষ হতেই ওর সামনে হাজির হয়ে গেল নানান রকমের খাবার। সেসব দেখে তো ভোলা অবাক। আমি আমি কি সত্যি দেখছি এসব? এত এত ভালো খাবার তো আমি সারা জীবনেও বাবু চোখে দেখিনি। তার মানে জাদুর আংটিটা সত্যি সত্যি কাজ করেছে। না, আর দেরি না করে খাবারগুলো খেয়ে নিতে হবে। এরপর ভোলা মনের সুখে খাবার খেতে লাগলো। যাই, এবার বাড়িতে ফিরে যায়, আর এবার গিয়ে সবাইকে তাক লাগিয়ে দিব। এরপর ভোলা তার বাড়ির দিকে এগোতে লাগলো। গ্রামে ঢুকতেই সবাই তো হা হয়ে গেল। ওটা কে রে? আরে, দেখতে তো টেকো ভোলার মতো দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো, কিন্তু ও তো আর টেকো নেই। দেখ দেখ, মাথা ভর্তি চুল ওর। এই ভোলা, এদিকে আয় তো, শুনে যা। কি হয়েছে কাকা, ডেকেছো নাকি আমাকে? তোর মাথায় এত চুল এলো কোথা থেকে? এগুলো কি সত্যির চুল রে ভোলা? হ্যাঁ গো কাকা, যা দেখছো একদম ঠিক দেখছো। এবার বলো, এবার তো আর কেউ আমাকে টেকো বলতে পারবে না। সেখান থেকে ভোলা চলে গেল। বাড়িতে ফিরে সে জাদুর আংটিকে বলল, জাদুর আংটিকে তাহলে বলে দেখি একটা পাকা বাড়ির ব্যবস্থা করা যায় কিনা। জাদুর আংটি, তুমি আমার জন্য একটা পাকা বাড়ি বানিয়ে দাও দেখিনি, আর সাথে কিছু মোহরও দিও, যেন আমার আর অভাব না থাকে। সাথে সাথে ওর কুড়ে ঘরের জায়গায় একটা মস্ত পাকা বাড়ি তৈরি হয়ে গেল, আর সাথে একটা মোহর। মোহরটা বাজারে বিক্রি করে বেশ কিছু টাকা পেল, যা দিয়ে ওর দিন ভালোভাবেই চলছিল। কিন্তু একদিন ভোলা, আছিস নাকি বাড়িতে? ভোলা দরজাটা খুলে দেখলো বাইরে দাঁড়িয়ে আছে নরেশ, ওর সব থেকে ভালো বন্ধু। ওকে দেখে ভোলা বলল, আরে নরেশ, কতদিন পর এলি, আয় আয় ভেতরে আয়। নরেশ ভেতরে ঢুকে বাড়ির সবকিছু দেখে বেশ অবাক হয়ে গেল, সাথে হিংসে হতে লাগলো। সে মনে মনে ভাবলো, বেটা কিছুদিন আগেও থাকতো কুড়ে ঘরে, আর আজ আছে এমন সুন্দর পাকা বাড়িতে, আর আমি কিনা সেই কুড়ে ঘরেই পড়ে রইলাম।
কায়দা করে ওর কাছ থেকে জানতে হবে কিভাবে করলো এত কিছু। এরপর নরেশ ভোলাকে বলল, তা তোর এত পরিবর্তন কিভাবে রে? এই যে মাথা ভর্তি চুল, আবার ভুঁড়িটাও কমে গিয়েছে, এ তো দেখছি সব জাদুর মতো লাগছে। আরে ঠিকই বলেছিস রে নরেশ, এটা জাদুই তো। জাদু? এই এই দেখ এই আংটিটা, এটা হলো একটা জাদুর আংটি। এই আংটির কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। এর কাছ থেকেই তো আমি সব পেয়েছি। নরেশ মনে মনে একটা বুদ্ধি আঁটল। বাহ, এ তো দেখছি মেঘনা চাইতেই জল। ভোলা নিজেই তো আমাকে সুযোগ করে দিয়েছে। আর বলল, আচ্ছা ভোলা, উঠি রে আজ, অন্যদিন আবার আসবো। এই বলে নরেশ বেরিয়ে গেল। তবে মনে মনে ঠিক করেই রেখেছিল, बड़े अच्छे लगते हैं ये धरती ये नदिया ये रहना और तुम। ফুলপুর গ্রামের ছেলে ভজহরি, তবে সবাই ওকে ভজা বলেই ডাকে। হ্যাঁ রে ভজা, এভাবে আর কতদিন চলবে বল তো দেখি? কেন গো হরিশ কাকা, কিসের কথা বলছো তুমি? এই যে সারাদিন ভবঘুরের মতো ঘুরে বেড়াস, তা কাজকর্ম করবি না নাকি? এভাবে জীবন কাটিয়ে দিবি? ভজা একটু হেসে বলে উঠল, না গো কাকা, আমারও সব কাজ টাজ করতে ভালো লাগে না। মামরা ছেলেটা যে কি যে হবে সেটাই তো ভাবি। তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না গো কাকা, দেখবা আমার একদিন অনেক টাকা হবে। কাজকর্ম না করলে টাকাটা আসবে কি করে বলো তো? আর বেশি দিন নেই গো কাকা, খুব তাড়াতাড়ি সব কষ্ট দূর হয়ে যাবে। আমি কালই শহরে যাব ভাবছি, ওখানে গিয়ে ঠিক একটা কাজ জোগাড় করে নেব। কত কার হাত পেটা হয়ে থাকবে বল তো দেখি? পরের দিন সকালে ভজা চলল শহরের দিকে। শহরে যাওয়ার পথে পার হতে হয় এক মস্ত জঙ্গল। সে জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে লাগলো। এমন সময় এই যা, চটিটা এখানেই ছিঁড়তে হলো। এবার আমি কি করে শহরে যাব? এখনো তো দেখি অনেক পথ বাকি। না, এভাবে দাঁড়িয়ে থাকলে তো সন্ধ্যা নেমে আসবে। কি করা যায় এখন? এক মুহূর্ত ভেবে নিয়ে ভজা ওর ছেঁড়া চুটিটা হাতে তুলে নিল। হাঁটতে হাঁটতে সে দেখলো দূরে কেউ একজন কুয়ো থেকে জল তোলার চেষ্টা করছে, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে। ভজা সেদিকে এগিয়ে গেল। এগিয়ে গিয়ে সে বলল, বুড়িমা, ও বুড়িমা, আমি কি তোমাকে সাহায্য করব? কে বাবা তুই? এখানে কি করছিস? আমি ভজহরি গো, পাশের গ্রামেই থাকি। এই পথ দিয়ে যাচ্ছিলাম, তখন দেখি তুমি জল তুলতে পারছো না। দাও, তোমার কলসটা আমাকে দাও দেখি, আমি জল তুলে দিচ্ছি। এরপর ভজা কুয়ো থেকে বুড়ির জন্য এক কলস জল তুলে দিল আর বলল, নাও গো বুড়িমা, তোমার জল। কিন্তু এত ভারী কলস নিয়ে যেতে তো পারবে না, চলো আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। ভজা কলসটা মাথায় করে নিয়ে গেল বুড়ি মায়ের কুড়ে ঘরের কাছে। মাথা থেকে কলসটা নামিয়ে সে বলল, তাহলে আমি আজ আসি গো বুড়িমা। আরো কোনো কাজ করতে হবে নাকি? আমাকে আবার যেতে হবে, নয়তো দেরি হয়ে যাবে। আরে দাঁড়া দাঁড়া, যাচ্ছিস কোথায়? তুই আমাকে সাহায্য করলি, তোর তো কিছু একটা প্রাপ্য। কি চাস তুই বল? না না, আমার কিছু লাগবে না গো বুড়িমা। আমি তো তোমার কষ্ট দেখে তোমাকে সাহায্য করতে এসেছি। আমার চটি জোড়া তো ছিঁড়ে গেছে,
একটা নতুন চটি হলে তো ভালোই হতো। না থাক, বুড়িমাকে আর এসব বলে খালি খালি কষ্ট দেওয়ার দরকার নেই। ঠিক আছে বুড়িমা, তবে তুমি আমাকে একটা সাহায্য করলেই হলো। বল কি সাহায্য চাস তুই? আমার চটি জোড়া ছিঁড়ে গেছে গো, তুমি বরং আমাকে নতুন এক জোড়া চটি দিও। এটা বলে বুড়ি একটা মন্ত্র পড়তে লাগলো। তারপর কোথা থেকে যেন একজোড়া জুতো এলো। দেখ তো বাবা, তোর এই জুতো জোড়া পছন্দ হয় কিনা। ভজা তো অবাক এমন সুন্দর জুতো দেখে। সে তখন বলল, এটা আমার জন্য বুড়িমা? আমি এত সুন্দর জুতো তো এই প্রথম দেখছি, কিন্তু আমার চটি তো ছিল সেরা, আর এটা তো দেখছি অনেক দামি মনে হচ্ছে। এটা আমি নিতে পারবো না। এটা কোনো সাধারণ জুতো নয় রে, এটা হলো জাদুর জুতো। বুড়ির কথা শুনে ভজা অবাক হয়ে গেল। সে বলল, জুতো, তাও আবার জাদুর? তা হয় নাকি? এটা পায়ে দিয়ে তুই যেখানেই যেতে চাইবি সেখানেই যেতে পারবি এক মুহূর্তেই। ভজা দেখলো অনেক সময় পেরিয়ে গেছে। এখন এখান থেকে না এগোলে ওর শহরে পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে। তাই সে সেই জুতোটা পরে চলল শহরের দিকে। কিছু দূর যেতেই বুড়িমায়ের বলা কথাটা সত্য কিনা দেখতে হবে। এই জুতোকে বলে দেখি তো, এটা আমার শহরে নিয়ে যায় কিনা। এরপর সে জুতোকে বলল, তুমি যদি সত্যি জাদু জুতো হও, তবে দেখি তো আমাকে শহরে নিয়ে যেতে পারো কিনা। কথাটা বলতেই ও আকাশে উড়তে লাগলো। প্রথমে একটু ভয় পেলেও কিছু সময় পর ওর ভালোই লাগছিল। নিচের ঘরবাড়িগুলো সব একদম ছোট ছোট লাগছিল। পাখিরাও ওর পাশ দিয়ে উড়ে যাচ্ছে। এরপর শহরে যে কারখানাটাতে ও কাজের জন্য এসেছে তার সামনে গিয়ে সে দাঁড়ালো। এটা তো দেখছি সত্যি সত্যি জাদু জুতো। এই প্রথম আমি আকাশে উড়তে পেরেছি, কি যে মজা লাগছে। ইচ্ছে করছে এভাবেই সারা জীবন আকাশে উড়ে বেড়াই, কিন্তু এটা করলে তো এত কষ্ট করে পাওয়া কাজটা চলে যাবে। এখন যাই, দেখি কি কাজ করতে বলে ওরা। সেখানে পৌঁছে দেখলো সবাই ভারী ভারী এক একটা বস্তা মাথায় করে গাড়ি থেকে নামাচ্ছে আর কেউ তুলছে। এরপর সে মালিকের কাছে গিয়ে নিজের পরিচয় দিল আর বলল, আগে পেন নাম মালিক। ও ভজহরি, তা তোমার তো সকালে আসার কথা ছিল, এই ভর দুপুরবেলা কি মনে করে এলে বলো দেখি। এখানে সবাই সকাল থেকে কাজ করে, কিন্তু তোমার জন্য তো আমি নিয়ম ভাঙতে পারবো না বাবু। তুমি বরং আজ এসো। ভজা মনে মনে ভাবলো, আমার কাছে তো এখন জাদুর জুতো আছে, আর কাজে আসতে দেরি হবে না কাল থেকে। আজকের মতো মুখ বুঝে শুনে নি সবটা। এরপর সেখান থেকে কাজ বুঝে নিয়ে চলে এলো। এসে একটা বস্তা মাথায় তুলে নিল। এই এত ভারী বস্তা তো আমি একা বইতে পারছি না। তাহলে কি প্রথম দিনে আমাকে কাজ থেকে বের করে দিবে নাকি? কিন্তু আমি যে গ্রামের সবাইকে বড় মুখ করে বলে এসেছি আমি কাজ করে অনেক টাকা রোজগার করব। এখন যদি আবার গ্রামে ফিরে যেতে হয়, না না, যেভাবেই হোক কাজটা হাতছাড়া করা যাবে না। কিন্তু সেটা এত ভারী যে ও ঠিক মতো দাঁড়াতেই পারছে না। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো। সে ভাবলো, আরে আমি তো ভুলেই গিয়েছিলাম, আমার কাছে জাদু জুতো আছে এখন। আমি তো সেটাকে কাজে লাগাতে পারি। হ্যাঁ হ্যাঁ, এটাই করি। এরপর সে একটা করে বস্তা মাথায় তুলে নিল আর এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গেল খুব তাড়াতাড়ি। আর কাজ শেষে টাকা পেল। পরের দিন
বাহ বজরি বাহ, তুমি তো দেখছি বেশ ভালোই কাজ করছো, আরো অনেক তাড়াতাড়িও করছো। আজ থেকে তোমার এই কাজের জন্য আমি মাইনে 200 টাকা বেশি বাড়িয়ে দিব। এটা শুনে ভজা বেশ খুশি হলো মনে মনে। এইভাবে ভালোই কাটছিল তার দিন জাদুর জুতোর জন্য। বেশ কিছু টাকাও জমিয়ে ফেলেছে এর মধ্যে। ও ভেবেছিল এবারও গ্রামে ফিরে যাবে আর কোনো ব্যবসা শুরু করবে সেখানে। কিন্তু এর মধ্যে ঘটল এক কাণ্ড। একদিন জুতো জোড়া পরে উড়ে উড়ে কাজ করছিল ভজা, আর সেইটাই দেখে ফেললো সেখানে কাজ করা একজন লোক। আর তখন আরে আরে ওটা কি ওটা কি ও ও কি ওটা তো ভজর মতো দেখাচ্ছে। কিন্তু এভাবে আকাশে উড়ছে কিভাবে? আমি ঠিক দেখছি তো নাকি চোখের ভুল? এবার লোকটা চোখ মুছে আবার উপরের দিকে তাকিয়ে দেখলো সে ঠিকই দেখেছে। এবার সে ভয় পেয়ে ভূত 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 কে কোথায় আছিস? তাড়াতাড়ি এসো। হইচই শুনে ভজা তাড়াতাড়ি মাটিতে নেমে এলো, আর সেই সাথে আরো অনেকে হাজির হলো। লোকটা একটু আগের পুরো ঘটনাটা সবাইকে খুলে বলতেই সবাই মিলে ভজাকে ভূত ভেবে মারতে এলো। কিছুদিন পর বুড়িমা, ও বুড়িমা, তুমি কি বাড়িতে আছো নাকি? ঘর থেকে বের হয়ে এলো বুড়িমা। সে বলল, কে কে ডাকে আমাকে? আমি গো বুড়িমা, চিনতে পারছো আমাকে? বয়স হয়েছে তো ঠিক চিনতে পারি না এখন সবাইকে। এরপর ভজা সেই জাদুর জুতো জোড়া দেখালো, আর সেটা দেখেই বুড়িমা বলল, ও তুই, তা এই সময় কেন রে বাবা? একটা সমস্যায় পড়ে এসেছি গো। তোমার দেয়া এই জুতো জোড়া আবার তোমার কাছে ফিরিয়ে দিতে এসেছি। ফিরিয়ে দিতে? এই জাদু জুতো জোড়ার জন্য আমাকে সবাই ভূত মনে করছে। তোমার এই জুতোর জন্য আমি যা পেয়েছি তা আমার জন্য যথেষ্ট। সেটা দিয়ে আমি নতুন ব্যবসা শুরু করব। তবে তোমার এই উপকার আমি কখনো ভুলতে পারবো না। এরপর সে তার গ্রামে ফিরে গেল। সেখানে গিয়ে এখন সে ছোট একটা বাড়ি করেছে, আর বাকি টাকাটা দিয়ে একটা বাগান করেছে। সেখান থেকে ফল বিক্রি করে এখন সে বেশ ভালোই আছে। এখন আর তাকে আগের মতো আধ পেটা খেয়ে থাকতে হয় না। ভালোভাবেই কেটে যাচ্ছে তার দিনগুলো। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।